Sensing the intention of the king বা gazing the motive of the king, the fawn dashed away from there to save its life. Dashed away from there মানে খুব দ্রুত বেগে সেখান থেকে প্রস্থান করা পালানোর জন্য। তাহলে the fawn dashed away from there to save its life. Hi friends, welcome back to my channel Competitive English School. Today I will share a translation from WBCS Mains 2013. আমি আগেই বলেছিলাম এর পরের ক্লাসে আমি তোমাদের সাথে WBCS Mains 2013 যে ট্রান্সলেশন বা প্রেসিসগুলো এসছে বা অন্যান্য রাইটিং সেগুলো পরপর আমি তোমাদের সাথে আলোচনা করব এবং সেই ভিডিও তোমাদের এখানে আমার এই চ্যানেলে শেয়ার করব। তো WBCS Mains 2013 যে দুটো ট্রান্সলেশন এসেছিল তার মধ্যে আজকে আমি প্রথমটা তোমাদের সাথে শেয়ার করব। ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, অতি প্রাচীনকালে ভারতবর্ষে দুষ্যন্ত নামে এক রাজা ছিলেন। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু অবশ্যই ট্রান্সলেশনটা পুরোটা দেখবে আর তোমরা অবশ্যই তার আগে একটু প্র্যাকটিস করবে। আর এই ট্রান্সলেশনের মধ্যে দিয়ে আমি কিন্তু একদম ইউসেজ অফ প্রপার ডিকশন অর্থাৎ ঠিক ঠিক জায়গায় যে সমস্ত ওয়ার্ড ইউজ করা দরকার আমি কিন্তু ঠিক সেই ওয়ার্ডগুলো ইউজ করে এই ট্রান্সলেশনটা করার চেষ্টা করেছি। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই পুরোটা মন দিয়ে দেখবে। তো শুরু করার আগে আমরা আগে দেখে নিই হোয়াট ইজ সেইড ইন দ্য প্যাসেজ। প্যাসেজে কি বলছে সেটা আমরা আগে দেখে নিই। অতি পূর্বকালে ভারতবর্ষে দুষ্যন্ত নামে এক সম্রাট ছিলেন। তিনি একদা বহু সৈন্য সামন্ত সমভিব্যাহারে মৃগয়ায় গিয়েছিলেন। একদিন মৃগের সন্ধানে বনমধ্যে ভ্রমণ করিতে করিতে তিনি এক হরিণ শিশুকে লক্ষ্য করিয়া সরাসনে সরসন্ধান করিলেন। হরিণ শিশু রাজার অভিসন্ধি বুঝতে পারিয়া প্রাণ ভয়ে অতি দ্রুত বেগে পলাইতে আরম্ভ করিল। রাজা রথারোহণে ছিলেন। সারথিকে আজ্ঞা দিলেন, মৃগের পশ্চাৎ পশ্চাৎ রথ চালনা করো। সারথি কষাঘাত করিবামাত্র অশ্বগণ বায়ুবেগে ধাবমান হইল। কিয়ৎক্ষণ পরে রথ মৃগের সন্নিহিত হইলে রাজা স্বরনিক্ষেপের উপক্রম করিতেছেন, এমন সময় দূর হইতে দুই তপস্বী উচ্চস্বরে কহিতে লাগিলেন, মহারাজ, এ আশ্রম মৃগ, বধ করবেন না, বধ করবেন না। সো ফ্রেন্ডস, আমি অ্যান্সারটা তোমার সাথে এবার শেয়ার করছি। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। প্যাসেজের একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে, অতি পূর্বকালে ভারতবর্ষে দুষ্যন্ত নামে এক সম্রাট ছিলেন। তাহলে ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া দেয়ার ওয়াজ অ্যান এম্পেরার নেমড দুষ্যন্ত। তাহলে অতি পূর্বকালে ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া দেয়ার ওয়াজ অ্যান এম্পেরার নেমড দুষ্যন্ত। দুষ্যন্ত নামে একজন সম্রাট ছিলেন। বা এটা বাদ দিয়ে তোমরা এটাও লিখতে পারো, ইন অ্যানশিয়েন্ট টাইম a king or a emperor called or named Dushyanto ruled over India. প্রাচীনকালে in ancient time বা অতি পূর্বকালে in ancient times an emperor or a king named Dushyanta ruled over India. ভারতবর্ষে রাজত্ব করতেন বা ভারতবর্ষে দুষ্যন্ত নামে এক রাজা ছিলেন। এই সেন্টেন্সটা আমি লিখেছি সিম্পল past tense be verb যে in ancient India there was an emperor named Dushyanta. তিনি একদা বহু সৈন্য সামন্ত সমভিব্যাহারে মৃগয়ায় গিয়েছিলেন। তাহলে এটা লিখতে হবে, he once accompanied by a large number of troops went to hunt. তাহলে তিনি একদা he once বহু সৈন্য সামন্ত সমভিব্যাহারে মানে তিনি অনেক সৈন্য সামন্ত সাজিয়ে নিয়ে, অ্যাকম্পানিড বাই এ লার্জ নাম্বার অফ ট্রুপস মানে বহু সৈন্য সামন্ত সাজিয়ে, অ্যাকম্পানিড বাই এ লার্জ নাম্বার অফ ট্রুপস ওয়েন টু হান্ট মানে শিকার করতে গিয়েছিলেন, অর্থাৎ মৃগয়ায় গিয়েছিলেন, ওয়েন টু হান্ট।
বাট এছাড়াও তুমি লিখতে পারো হি ওয়ান্স অ্যাকম্পানিড বাই এ লার্জ নাম্বার অফ ট্রুপস চ্যারিওটেড টু হান্ট, মানে রাজারা যখন শিকারে বেরোয় তারা কিন্তু রথে করেই বেরোয়, তারা কিন্তু কখনো হেঁটে হেঁটে বা অন্য কোনোভাবে বেরোয় না। তাই জন্য আমি লিখেছি চ্যারিওটেড অর্থাৎ রথারোহণে, চ্যারিওটেড টু হান্ট শিকার করতে বা শিকারে, হান্ট এখানে কিন্তু নাউন হিসাবেও ইউজ করা যায়। তাহলে এটা আছে পাস্ট টেন্সে, আমি লিখেছি সিম্পল পাস্ট টেন্সে যে হি ওয়ান্স অ্যাকম্পানিড বাই লার্জ নাম্বার অফ ট্রুপস চ্যারিওটেড টু হান্ট অর ওয়েন্ট টু হান্ট, শিকারে গিয়েছিলেন বা মৃগয়ায় গিয়েছিলেন। একদিন মৃগের সন্ধানে বনমধ্যে ভ্রমণ করিতে করিতে তিনি এক হরিণ শিশুকে লক্ষ্য করিয়া সরাসনে সরসন্ধান করিলেন। One day, while roaming through the woods in search of a deer, he pointed out a fawn and planted an arrow toward it. তাহলে কি বলছে, একদিন তিনি মৃগের সন্ধানে বনমধ্যে ভ্রমণ করিতে করিতে এক হরিণ শিশুকে লক্ষ্য করিয়া সরাসরে সরসন্ধান করিলেন। তাহলে বনে ঘুরে বেড়ানোর সময়, ওয়ান ডে হোয়াইল রোমিং থ্রু দ্য উডস মানে বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়ানোর সময়, হোয়াইল রোমিং, রোম মানে ঘুরে বেড়ানো, রোমিং থ্রু দ্য উডস, উডস মানে বন, ইন সার্চ অফ এ ডিয়ার একটা হরিণের সন্ধান করিতে করিতে, ইন সার্চ অফ এ ডিয়ার হি পয়েন্টেড আউট এ ফন, তিনি একটা হরিণ শাবককে লক্ষ্য করিলেন। হি পয়েন্টেড আউট এ ফন, আর কি করলেন, তাকে সরাসরি সরসন্ধান করলেন। এক্ষেত্রে একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে অ্যান্ড প্ল্যান্টেড অ্যান অ্যারো টুয়ার্ড ইট, সরাসরি সরসন্ধান করলেন অর্থাৎ তার দিকে তিনি তীর ধনুক তুলে ধরলেন। তাহলে অ্যান্ড প্ল্যান্টেড অ্যান অ্যারো টুয়ার্ড ইট, তাহলে কিন্তু এই দুটো ওয়ার্ড লেখাই বেস্ট হবে, পয়েন্টেড আউট এ ফন অ্যান্ড প্ল্যান্টেড অ্যান অ্যারো টুয়ার্ড ইট, তাকে সরাসরি সরসন্ধান করিলেন। আর বনের মধ্যে ভ্রমণ করিতে করিতে, তাহলে ওয়ান ডে হোয়াইল ট্রাভেলিং থ্রু দ্য উডস, তাহলে এইটা হচ্ছে পার্টিসিপেলে লেখা আছে এবং পরের যে সেন্টেন্সটা সরাসরি সরসন্ধান করিলেন, এটা কিন্তু সিম্পল পাস্টেই লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, হরিণ শিশু রাজার অভিসন্ধি বুঝতে পারিয়া প্রাণ ভয়ে অতি দ্রুত বেগে পলাইতে আরম্ভ করিল। তাহলে লিখতে হবে গেজিং the motive of the king, the fawn started to flee hurriedly in fear of its life. তাহলে তার প্রাণ ভয়ে অতি দ্রুত বেগে পলাইতে আরম্ভ করিল। তাহলে গেজিং দ্য মোটিভ অফ দ্য কিং, রাজার অভিসন্ধি বুঝতে পারিয়া, দ্য ফন স্টার্টেড টু ফ্লি, পলাইতে আরম্ভ করিল, হারিডলি অতি দ্রুত বেগে, ইন ফিয়ার অফ ইটস লাইফ, তার প্রাণ ভয়ে। এখানে ফ্লি কথাটা ইউজ না করে তোমরাটাও লিখতে পারো টু টেক টু ইটস হিলস, মানে পলায়ন করা, টু টেক টু ইটস হিলস। এছাড়া তোমরা বলতে পারো সেন্সিং দ্য ইন্টেনশন অফ দ্য কিং, রাজার অভিসন্ধি বুঝতে পারিয়া, সেন্সিং দ্য ইন্টেনশন অফ দ্য কিং, দ্য ফন রাশড ইন হেস্ট, পালাইতে আরম্ভ করিল, রাশড ইন হেস্ট টু এস্কেপ ইন ফিয়ার অফ ইটস লাইফ, তার জীবনের ভয়তে। এছাড়াও তোমরা বলতে পারো সেন্সিং দ্য ইন্টেনশন অফ দ্য কিং বা গেজিং দ্য মোটিভ অফ দ্য কিং, দ্য ফন ড্যাশড অ্যাওয়ে ফ্রম দেয়ার টু সেভ ইটস লাইফ। ড্যাশড অ্যাওয়ে ফ্রম দেয়ার মানে খুব দ্রুত বেগে সেখান থেকে প্রস্থান করা, পালানোর জন্য। তাহলে দ্য ফন ড্যাশড অ্যাওয়ে ফ্রম দেয়ার টু সেভ ইটস লাইফ, সেখান থেকে দ্রুত বেগে সেখান থেকে ছুটে পালালো তার জীবনটাকে বাঁচানোর জন্য, প্রাণ ভয়ে। তাহলে the fawn dashed away from there to save its life. আর এই সেন্টেন্সগুলো কিন্তু সিম্পল পাস্টেই আছে। গেজিং দ্য মোটিভ অফ দ্য কিং বা সেন্সিং দ্য ইন্টেনশন অফ দ্য কিং, এগুলো হচ্ছে পার্টিসিপল ইউজ করা হয়েছে, সেন্টেন্স তাই আছে। আর পরেরগুলো হচ্ছে সিম্পল পাস্ট, সবগুলোতে সিম্পল পাস্টেই লেখা হয়েছে। রাজা রথারোহণে ছিলেন, সারথীকে আজ্ঞা দিলেন মৃগের পশ্চাৎ পশ্চাৎ রথ চালনা করো। The king was on board of the
চ্যারিয়ট, রাজা রথারোহণে ছিলেন। দ্য কিং ওয়াজ অন বোর্ড অফ দ্য চ্যারিয়ট, বা এটা লিখতে পারো দ্য কিং ওয়াজ রাইডিং অন দ্য চ্যারিয়ট। সারথিকে আজ্ঞা দিলেন, হি অর্ডার টু হিজ চ্যারিয়টিয়ার, সারথিকে আজ্ঞা দিলেন, হি অর্ডার টু হিজ চ্যারিয়টিয়ার বা হি কমান্ডেড টু হিজ চ্যারিয়টিয়ার, মৃগের পশ্চাৎ পশ্চাৎ রথ চালনা করো। ড্রাইভ দ্য চ্যারিয়ট ফলোইং দ্য ডিয়ার, মৃগের পশ্চাৎ পশ্চাৎ রথ চালনা করো। ড্রাইভ দ্য চ্যারিয়ট ফলোইং দ্য ডিয়ার। তাহলে এখানে পরের সেন্টেন্সটা ড্রাইভ, যে আজ্ঞা দিলে মৃগের পশ্চাৎ পশ্চাৎ রথ চালনা করা, এটা কিন্তু প্রেজেন্টেই গেছে, অর্ডার, তাই প্রেজেন্টে লিখতে হবে। আর বাদ বাকি যেটা আছে সেটা কিন্তু সিম্পল পাস্টেই আছে, সিম্পল পাস্টেই লিখতে হবে। নেক্সট সেন্টেন্স, সারথি কষাঘাত করিবা মাত্রই অশ্বগণ বায়ুবেগে ধাবমান হইল। এই সেন্টেন্সটা দুরকম ভাবে লেখা যেতে পারে, একটা নো স্নর হ্যাট দিয়ে আর একটা স্কার্সলি দিয়ে। তাহলে আমি ফার্স্টে নো স্নর হ্যাট দিয়ে বলছি, মানে যেই মাত্র কষাঘাত করিল সেই মাত্র অশ্বগুলো বায়ুবেগে ধাবমান হইল বা ছোটা আরম্ভ করিল। তাহলে নো স্নর হ্যাড দ্য চ্যারিয়টিয়ার হুইপড অন দেয়ার ব্যাক, দ্য হর্সেস গ্যালপড ইন এ ফিউরিয়াস স্পিড। যেই না মাত্র তাকে কষাঘাত করলো, নো স্নর হ্যাড দ্য চ্যারিয়টিয়ার মানে সারথি, হুইপড অন দেয়ার ব্যাক তাদের পিঠে কষাঘাত করলো, হুইপড অন দেয়ার ব্যাক, দ্য হর্সেস অশ্বগণ, দ্য হর্সেস গ্যালপড ছুটতে আরম্ভ করলো, ইন এ ফিউরিয়াস স্পিড অত্যন্ত দ্রুত বেগে, অর্থাৎ ইন এ ফিউরিয়াস স্পিড, ওখানে বলা আছে বায়ু বেগে মানে খুব দ্রুত বেগে। আর এখানে তোমরা কিন্তু অবশ্যই এই যে অশ্ব ধাবমান হইতে আরম্ভ করিল বা অশ্ব ছুটতে আরম্ভ করিল, অবশ্যই কিন্তু গ্যালপ কথাটা ইউজ করবে। ঘোড়াদের ছোটটাকে গ্যালপিং বলা হয়, গ্যালপ, তাই আমি এখানে গ্যালপ কথাটা ইউজ করেছি, গ্যালপ ইন এ ফিউরিয়াস স্পিড। এটা যদি তোমরা স্কার্সলি দিয়ে লিখতে চাও তাহলে এমন লিখবে, স্কার্সলি হ্যাড দ্য চ্যারিয়টিয়ার হুইপড অন দেয়ার ব্যাক। এটা যেমন লিখতে পারো তেমন এটাও লিখতে পারো, স্কার্সলি হ্যাড দ্য চ্যারিয়টিয়ার স্ট্রাক এ ব্লো অন দেয়ার ব্যাক। হোয়েন, নো স্নর হ্যাড থাকলে ফলো হয় দেন দিয়ে, কিন্তু স্কার্সলি হচ্ছে হোয়েন দিয়ে। হোয়েন দ্য হর্সেস গ্যালপড ইন এ ভায়োলেন্ট স্পিড, বায়ুবেগে ছুটতে আরম্ভ করবে, হয় ফিউরিয়াস স্পিড অথবা in a violent speed. Now scarcely is followed by when, no nor had is followed by then. Last sentence, কিয়ৎক্ষণ পরে রথ মৃগের সন্নিহিত হইলে রাজা স্মরণিক্ষেপের উপক্রম করিতেছেন, এমন সময় দূর হইতে দুই তপস্বী চিৎকার করিয়া বলিলেন, মহারাজ এই আশ্রম মৃগ বধ করবেন না, বধ করবেন না। এর অ্যান্সারটা আমি লিখেছি, আফটার সাম টাইম হোয়েন দ্য চ্যারিয়ট রিচড নিয়ার দ্য ডিয়ার, যখন কিছুক্ষণ পর যখন রথ মৃগের সন্নিহিত হইল। আফটার সাম টাইম হোয়েন দ্য চ্যারিয়ট রিচড নিয়ার দ্য ডিয়ার, দ্য কিং ওয়াজ অ্যাবাউট টু শুট অ্যান অ্যারো, রাজা যখন স্মরণিক্ষেপ করার উপক্রম করতে গেল, তাহলে ওয়াজ অ্যাবাউট টু শুট, এটা হচ্ছে কোনো কিছু করতে যাওয়া বা করতে চলেছে এমন হলে আমরা অ্যাবাউট টু ইউজ করি। তাহলে দ্য কিং ওয়াজ অ্যাবাউট টু শুট অ্যান অ্যারো, বা লিখতে পারে অ্যাবাউট টু ফায়ার অ্যান অ্যারো। অ্যাট দ্যাট মোমেন্ট টু হার্মিটস shouted from a distance saying, my lord, this deer belongs to hermitage, don't hunt, don't hunt. তাহলে সেই মুহূর্তে দুজন তপস্বী দূর হইতে চিৎকার করিয়া বলিতে লাগিলেন। তাহলে অ্যাট দ্যাট মোমেন্ট টু হার্মিটস শাউটেড ফ্রম এ ডিস্টেন্স, দূর হইতে চিৎকার করিয়া বলিতে লাগিলেন, সেইং, মাই লর্ড, মহারাজ, দিস ডিয়ার বিলংস টু হার্মিটেজ, এ আশ্রম মৃগ, বধ করবেন না, ডোন্ট হান্ট, ডোন্ট হান্ট। তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু পুরো পাস্ট টেন্সেই বলা আছে এবং আমি এটা পাস্ট টেন্সেই লিখেছি। জায়গায় বলা আছে যে রাজা স্মরণিক্ষেপ কর উপক্রম করিতে যাচ্ছিলেন, তাহলে এখানে লিখতে হবে কিন্তু দ্য কিং ওয়াজ অ্যাবাউট টু শুট অর ফায়ার হিজ
অ্যারো। তাহলে স্মরণিক্ষেপের উপক্রম করতে যাচ্ছিলেন, এই ইংরেজিটা এমনই হয়, ওয়াজ অ্যাবাউট টু হিট অর ফায়ার অ্যান অ্যারো অ্যাট দ্যাট মোমেন্ট, টু হার্মিটস shouted from a distance saying, "My lord, this deer belongs to hermitage, don't hunt, don't hunt." So friends, এই ছিল আমার আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, আমি চেষ্টা করেছি ভিডিওটির মধ্যে দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ প্রপার ইউসেজ অফ ডিকশন, পুরো ঠিক ঠিক জায়গায় যে সমস্ত ওয়ার্ড দরকার তাই আমি ইউজ করার চেষ্টা করেছি এবং তোমাদেরকে দেখিয়েছি। যেমন হর্সের ধাবমান হচ্ছে গ্যালপ হবে, আবার স্বরসাবধানে স্মরণিক্ষেপ করা যেমন প্ল্যান্টেড অ্যান্ড অ্যারো হবে। এইরকমই কিন্তু পরীক্ষায় তোমাদের এক্সাক্ট ইউসেজ অফ ওয়ার্ডস ইউজ করে লিখতে হবে। সো ফ্রেন্ডস, নেক্সট আমি ওয়ার্ড ট্রান্সলেশন নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব বাটনকে সাবস্ক্রাইব ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।